আমি বলবো প্রাইমারিটা হলো পৃথিবীর সবথেকে বড় দুর্নীতি। ভুল লোকের একবার হয়, প্রশ্ন ভুল 2012 টেটে হয়েছে, 14 টেটেও ভুল, 17 টেটেও ভুল, 22 টেটেও ভুল। তৃণমূল সরকারটা একটা ফ্রড। প্রশ্ন ভুলগুলো প্রত্যেক বছর ইচ্ছাকৃতভাবে কিন্তু করানো। সে মানবতার সভ্যতার পরে এত বড় দুর্নীতি কোনোদিন হয়নি। প্রাথমিকে যা চুরি করা ছাড়া তৃণমূলের কোনো কাজ আছে না। সব জিনিস আদালতে প্রমাণ হয়, অনেক জিনিস প্রমাণ হয় না, আদালত প্রক্রিয়ায় হয়তো প্রমাণ হয়। তাই বলে একটা লোক চুরি করেনি, ডাকাতি করেনি বা খুন করেনি সেটা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা চলবে নাকি? দুর্নীতি দেখুন হয়নি এটা কেউ বলছেন, কেউ বলেনি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন, এটা আর একটা তার সঙ্গে আমি অ্যাড করছি, তিনি তৃণমূল দলটা করেন বলেই বলছেন। এসএসসিতে আপনার ওএমআরটা সিবিআই তদন্ত করে পেয়েছিল, প্রাইমারিতে কিন্তু ওএমআরটা তদন্ত করে সিবিআই বার করতে পারেনি। এই কালচারটাই একমাত্র তৃণমূলের কালচার। এই কালচারটা শাসক দলের কালচার। বিশেষ করে ইট কুড নট বি আইডেন্টিফাইড কারা ঠিক কারা বেঠিক। আর যারা বেআইনি চাকরি পেয়েছিল তাদের সংখ্যাটা মানে কমাতেও এসএসসি 5,000-এর কম কমাতে পারছে। তাহলে এই প্রাইমারি টিচারগুলোর খুবই অস্বস্তিকর ব্যাপার হবে, হাহাকার ব্যাপার হবে। আপনারা দেখে থাকবেন হয়তো যে রায় শুনে অনেকে কান্নাকাটি করছেন। আর এখানে ধরুন খুব বেশি হলে 300-250 এরকম ফিগারটা খুবই কম, মানে দে আর স্ট্রেট অ্যাওয়ে আইডেন্টিফাইড যে এই কজন হয়তো বেআইনিভাবে ব্যাকডোর দিয়ে ঢুকেছে। তো আমাদের সাথে তৃণমূলের কোনো ডিফারেন্স থাকবে না। তৃণমূলের তরফ থেকে যখনই রায় বিপক্ষে যায় তখন তারা বিচার ব্যবস্থাকে আক্রমণ করে। এটার জন্যই উনি বলছেন, কারণ উনি নিজে তৃণমূল, তাই জন্য বলতে হচ্ছে। তৃণমূলের আসল স্বরূপ এটা। স্যার, আজকের রায় মানবিক হয়েছে, বিচারপতি নিজেও বললেন মানবিক দিক থেকে এই রায় দেওয়া হলো, কিন্তু কোথাও গিয়ে কি দুর্নীতিগ্রস্তরা আরও বেশি সুযোগ পেয়ে গেল না? না, বিষয়টা সেরকম আমি মনে করি না। দেখুন, আমি কোর্টের রায় নিয়ে মন্তব্য এই মুহূর্তে করছি না। যেটা বিষয়, দেখুন কোর্টের রায় যাই খুশি আসতে পারে, সেটা আসে তার মূল কারণ হলো বিচারপতিরা যা এভিডেন্স পায় বা যা ডকুমেন্ট পায় তার উপরে বেস করে দেয়। এখন ঘটনা হলো প্রাইমারিতে এটা ঘটনা দুর্নীতি হয়েছে, তাই জন্যই তদন্ত চলছে। এবং আমি বলবো প্রাইমারিটা হলো পৃথিবীর সবথেকে বড় দুর্নীতি, এটা কোনো রকম ডাউট নেই। কিন্তু ঘটনা হলো যে প্রাইমারিতে যে সংখ্যাটা আইডেন্টিফাই হয়েছে সেই আইডেন্টিফিকেশান সংখ্যাটা খুবই কম, 250-300। তাদের মধ্যে আবার কেউ সুপ্রিম কোর্টে গিয়ে সেটা স্টে করেছে। অনিয়ম তো হয়েছেই, অনিয়ম বললে ভুল হবে, বেনিয়ম বেআইনি করাপশন তো প্রাইমারিতে হয়েছে। কিন্তু ঘটনা হলো যে এই যে আইডেন্টিফিকেশান যেটা হয়েছে, এই আইডেন্টিফিকেশানের ওপর বেস করে পুরো প্যানেলটাকে বাতিল করা যায় না বলে বিচারপতিরা এই অভিমত প্রসব করেছেন, তারা জানিয়েছেন। দ্বিতীয় কথা সেটা হলো যে প্রাইমারিতে অনেকগুলো দিক এসএসসি আর প্রাইমারির মধ্যে দেখতে হবে। এসএসসিতে আপনার ওএমআরটা সিবিআই তদন্ত করে পেয়েছিল, প্রাইমারিতে কিন্তু ওএমআরটা তদন্ত করে সিবিআই বার করতে পারেনি। অ্যাপটিটিউড টেস্ট আর ইন্টারভিউ, এই দুটো প্রসেসের ওপর বেস করে অ্যাপটিটিউড টেস্ট যেটা মানে হয়নি বলেছে, যেটা সিঙ্গেল বেঞ্চ বলেছিল, ডিভিশন বেঞ্চ সেটাতে কনসিডার করে, আমি যেটা দেখছি অর্ডারের মধ্যে, যেটা মানে যতটা শুনেছি, কনসিডার করে সেটা মানে খুবই মানে নগণ্য ফিগারটাও যে সবার যে কারুর হয়নি এরম বিষয়টা ডিভিশন বেঞ্চের কাছে উঠে আসেনি, এটুকু বলতে পারি আমি। ফিগার আরো আসার সম্ভাবনা করছেন? দেখুন, এটাও ডিভিশন বেঞ্চ তো অন্য কোনো মামলা নিয়ে কোনো মন্তব্য করেনি, তাই জন্য অন্যান্য মামলাগুলো তো চলবে, সেটাও ডিভিশন বেঞ্চ কিন্তু করেনি। তবে এই মামলার পরিপ্রেক্ষিতে ডিভিশন বেঞ্চ যে রায়টা দিয়েছে, তবে রায়ের কপিটা হাতে পেলে তখন আরও জিনিসটা বিস্তারিতভাবে বোঝা যাবে। যতটুকু আমি শুনেছি, এইটাকে ডিভিশন বেঞ্চ মেনলি মাথায় রেখেছে যে 8-9 বছর চাকরি হয়ে গেছে এরকম দুর্নীতির ক্ষেত্রে, যেখানে আইডেন্টিফিকেশান সেইভাবে কিছু হয়নি, মানে সংখ্যাটা হলেও খুবই কম,
দে আর আইডেন্টিফাইড। যেমন এসএসসি বা প্রাইমারিতে ইট কুড নট বি আইডেন্টিফাই, এসএসসিতে বিশেষ করে ইট কুড নট বি আইডেন্টিফাইড কারা ঠিক কারা বেঠিক। আর যারা বেআইনি চাকরি পেয়েছিল তাদের সংখ্যাটা মানে কমাতে কমাতেও এসএসসি 5,000-এর কম কমাতে পারছে না, ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। সব দিক বিবেচনা করে ডিভিশন বেঞ্চ অ্যাপিলটাকে অ্যালাউ করেছে এটা গ্রাউন্ডে, কারণ 8 বছর 9 বছর পর যদি চাকরি চলে যায় তাহলে এই প্রাইমারি টিচারগুলোর খুবই অস্বস্তিকর ব্যাপার হবে, হাহাকার ব্যাপার হবে। আপনারা দেখে থাকবেন হয়তো যে রায় শুনে অনেকে কান্নাকাটি করছেন, মানে তাদের চাকরিটা যায়নি বলে কান্নাকাটি, খুশিতে। তাই এইটাকে কনসিডার তো ডিভিশন বেঞ্চ করেছে, এইটাকে কনসিডার করে এই রায় দিয়েছে। এসএসসিরও তো পরিবার রয়েছে, সেক্ষেত্রে এসএসসির যে চাকরিহারা তাদের ক্ষেত্রে পরিবারের কথাটা ভাবা না, ব্যাপারটা তা নয়, ব্যাপারটা দুটোকে একভাবে গুলিয়ে ফেললে চলবে না। এসএসসিতে কিন্তু মেটেরিয়াল এভিডেন্স যেটা কোর্টের কাছে উঠে এসেছিল ওয়াজ ভেরি স্ট্রং। প্রাইমারির ক্ষেত্রে আমি উইক এটা বলছি না, কিন্তু যে পরিমাণ এভিডেন্স উঠে এসেছে সংখ্যাটা আইডেন্টিফিকেশন সেটা অনেক কম। যদি আপনারা টেকনিক্যালি খুব জিনিসটাকে দেখেন, এসএসসির ক্ষেত্রে ধরুন এক লপ্তাতে এসএসসি মানে 5,000 অ্যাডমিট করতে বাধ্য হচ্ছে, আর এখানে ধরুন খুব বেশি হলে 300-250 এরকম ফিগারটা খুবই কম। মানে দে আর স্ট্রেট অ্যাওয়ে আইডেন্টিফাইড যে এই কজন হয়তো বেআইনিভাবে ব্যাকডোর দিয়ে ঢুকেছে। কিন্তু সেই ক্ষেত্রে ডিভিশন বেঞ্চের অবজারভেশন, ইট ক্যানট বি টার্মড অ্যাজ সিস্টেমেটিক ফ্রড। মানে প্রতিটা লেয়ার গভর্নমেন্টের সিলেকশন প্রসেসে যা হয়, অ্যাপ্লিকেশন ফর্ম থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যুয়েন্স পর্যন্ত, পুরো সিস্টেমেটিক ফ্রড ডিভিশন বেঞ্চ বলছে না। এই জায়গাতে জিনিসটা দাঁড়িয়ে আছে। এর পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমাদের চাকরি দেওয়া দরকার, চাকরি খেয়ে নেওয়া দরকার নয়। তিনি আরও বলছেন যে কথায় কথায় চাকরির বিষয়ে আদালতে যাওয়ার কোনো দরকার নেই। কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় চলবে নাকি? সেটাই প্রশ্ন। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় চলবে নাকি? দুর্নীতি দেখুন হয়নি এটা কেউ বলছেন, কেউ বলেনি। বিচারপতিরা রায়ের মধ্যে বলেছে নাকি যে কোনো দুর্নীতি হয়নি? আমি তো অন্তত আজকে ওরালি রায়টা যতটা শুনেছি পুরোটা এখনো অবধি পড়ে দেখিনি, সেখানে কোথাও আমি তো এটা বলিনি যে ওনারা লিখে দিচ্ছেন যে দুর্নীতি হয়নি। কিন্তু দুর্নীতিটা হয়েছে মানে দেখুন, চাকরি যাওয়ার মামলা মানে সেটার এভিডেন্স সেই রকম স্ট্রং হতে হবে। উইক বা কম এভিডেন্সের উপরে পুরোপুরি চাকরিটা একটা প্রসেস ক্যান্সেল হয়ে যাবে 8 বছর 9 বছর পর, যেখানে এতগুলো মানুষের রুটির ব্যাপার, সেদিক থেকে ডিভিশন বেঞ্চ কনসিডার করেছে। কিন্তু কোথাও বলেছে নাকি দুর্নীতি হয়নি? পরে যদি আবার মেটেরিয়াল আসে আবার মামলা হবে, আবার হবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি রায় ঘোষণার পর তিনি বলছেন যে বিচারপতিদের যদি কোনো রাজনৈতিক মনোভাব না থাকে তাহলে এই ধরনের বিচার আশা করা যায়। তিনি এর মাঝখানেও রাজনীতি টেনে আনছেন। আমি দেখুন, মামলায় আমি এটা বিশ্বাস করি, নো ওয়ান উইন্স নো ওয়ান লুজেস ইন আ কোর্ট অফ ল, ইটস দ্য রুল অফ ল দ্যাট প্রিভেলস। আমি কখনোই কোনো বিচারপতি সম্বন্ধে কোনো মন্তব্য করিনি, ভবিষ্যতেও করব না। রায় হয়েছে, বিচারপতিদের যেটা মনে হয়েছে, জাজ শুড বি ইন্ডিপেন্ডেন্ট, এবং জাজকে জাজের মতন রায় যদি না দিতে পারে একটা জজ ইন্ডিপেন্ডেন্স থেকে, তাহলে সেটা জাজমেন্ট হয় না। তিনি ইন্ডিপেন্ডেন্টলি রায়টা দিয়েছেন, ইন্ডিপেন্ডেন্টলি তিনি প্রত্যেকটা পয়েন্ট কনসিডার করেছেন। কারোর যদি রায় পছন্দ না হয় তারা সুপ্রিম কোর্টে যাবে। অনেক ক্যান্ডিডেট তো আছে তারা বলছেন যে সুপ্রিম কোর্টে যাবে, ঠিক আছে। অনেক যারা আছেন তারা রায় যদি তার ইন্ডিপেন্ডেন্স থেকে, তার দৃষ্টিকোণ থেকে এটা তার মনে হয়েছে, সেইটুকু তো স্বাধীনতা বিচারপতিদের আছে। তিনি যেটা সিদ্ধান্ত নিয়েছেন যে এইটার এই কটা এভিডেন্স বা এই কটা ইয়ের ওপরে আমি পুরো প্যানেলটা বাতিল করব না, বা উনি পুরো প্যানেলটা বাতিল করবেন না ওনারা। এটার যদি কারোর পছন্দ না হয় যে না এই কটা এভিডেন্সের ওপরে বা এই কটার ওপরে প্যানেল বাতিল হতে পারে, কেউ যদি চ্যালেঞ্জ করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তাই বলে আমরা কখনোই কোনো বিচারপতিকে ব্যক্তিগত আক্রমণের রাস্তায় হাঁটবো না, আর ব্যক্তিগতভাবে কোনো বিচারপতিকে কোনো ক্রিটিসাইজ আমরা কখনোই করব না। এটা কখনো আমরা করিনি, করবো না, এটা কখনো হয় না। আপনারা যখন দেখবেন তাহলে তো আমাদের সাথে তৃণমূলের কোনো ডিফারেন্স থাকবে না। তৃণমূলের তরফ থেকে যখনই রায় বিপক্ষে যায় তখন তারা বিচার ব্যবস্থাকে আক্রমণ করে। আর আমি যে চোখে দেখি, আমি বারবারই বলছি, নো ওয়ান উইন্স নো ওয়ান লুজেস ইন আ কোর্ট অফ ল, ইটস দ্য রুল অফ ল দ্যাট প্রিভেলস। বিচারপতির আইনের শাসন যখন সরকার প্রতিষ্ঠা করতে পারে না, তখন বিচার ব্যবস্থা থেকে সেটা প্রতিষ্ঠা হয়।
এবং এখানে তো জাস্টিস প্রিভেল করবে, রুল অফ লয়ের সাথে জাস্টিস প্রিভেল করবে। তো জাস্টিস যখন প্রিভেল করবে তখন বিচারপতিরা এটাকে ন্যায় বিচার হিসাবে মনে করেছেন বলে তারা দিয়েছেন। তাই জন্য আমি কখনোই, হতে পারে একটা মামলায় আমার পক্ষে রায় হয়নি বা আমার বিপক্ষে রায় হয়েছে বা আমার পক্ষে রায় হয়েছে, যাই হোক না কেন, বিচার ব্যবস্থাকে আক্রমণ করাটা কখনোই আমাদের সুকাম্য নয় একটা গণতান্ত্রিক দেশে। এই কালচারটাই একমাত্র তৃণমূলের কালচার, এই কালচারটা শাসক দলের কালচার, এটা কখনোই এই কালচার হওয়া উচিত নয়। তাই জন্যই আমরা কখনোই এটা বলছি না। তবে যেটা বিচারপতিদের মনে হয়েছেন সেটা বলেছেন, এবার যাদের মনে হবে যেটা নিয়ে না তারা উচ্চতর আদালত সুপ্রিম কোর্টে যাবেন, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, সে যেতেই পারেন, যে কোনো রায় নিয়ে যে কেউ যেতে পারে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন বিচারপতিরা বাম মনোভাবাপন্ন আইনজীবীদের কথা বেশি গুরুত্ব সহকারে শোনেন, তিনি এই অভিযোগ করছেন। তা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তো এই উনি যে কথাগুলো বলছেন, উনি একজন সিনিয়র আইনজীবী, তাই এই ধরনের মন্তব্য তো আমার তো মনে হয় না বিচার ব্যবস্থার ওপর করা উচিত। এটা উনি বলছেন, সেটা ওনার রুচিবোধে উনি বলছেন, আমরা তো বলছি না। আর এটার জন্যই উনি বলছেন কারণ উনি নিজে তৃণমূল, তাই জন্য বলতে হচ্ছে। তৃণমূলের আসল স্বরূপ, তৃণমূলের আসল স্বরূপ এটা, আমরা তো বলছি না। আমরা যখন একটা জাজমেন্ট হয়েছে, সেই জাজমেন্টে আমি যেটা বিচারপতির কাছে চেয়েছি সেটা বিচারপতি আমায় দেননি, তাই বলে আমার তো বিচারপতির ওপর কোনো ব্যক্তিগতভাবে কোনো তাকে আক্রমণ করা বা কোনো ক্ষোভ থাকতে পারে না, থাকাটা উচিতও না। তিনি বিচার করেন, কারণ এটা তো মানতে হবে যে বিচারপতি যারা হয় তারা নিউট্রালি চিন্তা করে প্রত্যেকটা জিনিস। আমি একটা পক্ষর হয়ে কথা বলছি, আরেকজন আরেকটা পক্ষর হয়ে কথা বলছি। এবার যিনি বিচারপতি তিনি তো দুপক্ষ শুনে রায় দিচ্ছেন, তাই জন্য আমি কখনোই এর আগে এসএসসির সময়ও হয়েছে, এর আগে অনেক মামলাতে আমরা যেটা চেয়েছি বিচার ব্যবস্থা থেকে সেটা পাইনি, সেটা বহুবার হয়েছে। কিন্তু কখনোই কোনো বিচারপতি সম্বন্ধে বা বিচার ব্যবস্থাকে আমরা কখনোই আক্রমণ করার পক্ষপাতী নই, এবং উনি যেটা বলছেন তার আমি তীব্র বিরোধিতা করছি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন, এটা আর একটা তার সঙ্গে আমি অ্যাড করছি, তিনি তৃণমূল দলটা করেন বলেই বলছেন। এটাই তৃণমূলের কালচার যে বিচার ব্যবস্থাকে ক্রিটিসাইজ করবো। আমরা কখনোই এটাকে সাপোর্ট করি না এবং এটাকে কখনোই আমরা সাপোর্ট করতেও দেবো না।